সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করে থাকি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, রাত পোহালেই তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে মালিক, নির্বাচনী বোর্ড এবং প্রার্থী সবাই মনে করছে এবার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আমরা সংগঠনটির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আলাপ করতে চাই। আমার অতিথি এমদাদুল হক চৌধুরী, তিনি লাকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। একটু আলোচনার শুরুতে আমরা একটু আপনার ব্যবসায়িক জীবন সম্পর্কে একটু জানতে চাই। আপনাদের ব্যবসা কবে শুরু হয় এবং কিভাবে শুরু হয়, যদি একটু শুরুর গল্পটা একটু সংক্ষেপে একটু জানান আমাদেরকে। আমাদের ফার্স্ট কোম্পানি হয়েছে যেদিন পাকিস্তান ইন্ডিয়া স্বাধীন হলো 1947 সনে 14ই আগস্ট। ওইটা একটা ঐতিহাসিক দিনে আমাদের ফার্স্ট কোম্পানি স্টার্ট দেয়। ওইটা হচ্ছে লাকি স্টোর। চিটাগংয়ে 4টা স্টোর ছিল, লাকি স্টোর ইজ ওয়ান অফ দ্যাম। তখন আমরা রেডিমেড গার্মেন্টস সেল করতাম, এখন আমরা ম্যানুফ্যাকচারিংয়ে গেছি। এরপরে আমরা আমাদের নেক্সট বিজনেস হচ্ছে ইন্স্যুরেন্স, শিপিং, আমাদের রিয়েল এস্টেট বিজনেস আছে, আমাদের ক্যাপিটাল মার্কেটে আমাদের ইনভেস্টমেন্ট আছে। আই এম দ্য মেম্বার অফ চিটাগং স্টক চেঞ্জ। বিনিয়োগ বা ব্যবসা আপনারা নানা জায়গায় প্রসার করেছেন, যেটি বুঝলাম সেটি ঠিক আছে, কিন্তু কোম্পানিটার বয়স তো অনেক লম্বা। এই সময়ে আসলে কোম্পানিটার যতটা অগ্রগতি উন্নতি হওয়ার কথা ছিল, আপনি কি ততটা উন্নতি বা অগ্রগতি আপনারা করতে পেরেছেন বলে মনে করেন? আমরা 78 বছর এই বিজনেস আছি। আমার গ্র্যান্ডফাদার বিজনেস করতো, আমার ফাদার বিজনেস করতো, এরপর আমরা জয়েন করছি, আমার ছেলেরা জয়েন করছে। বিজনেস আমরা ইমপ্রুভ করেছি বিভিন্ন লাইনে, এবং আমরা ডে বাই ডে এখন ছেলেরা, 2 ছেলে আসছে, একটা অস্ট্রেলিয়া থেকে MBA করে আসছে, একজন ভ্যানকুভার থেকে গ্র্যাজুয়েশন করে আসছে। ওরা জয়েন করছে আমার ইন্ডাস্ট্রিতে। এখন ইনশাল্লাহ গ্রো করেছি আমরা এমন না যে অনেকে অনেকভাবে গ্রো করেছে, বাট আমরা ইনশাল্লাহ সৎভাবে এবং ব্যাংকে ঋণ না নিয়ে, ঋণ কম নিয়ে, যেভাবে হোক আমরা ইন্ডাস্ট্রিটা এই জায়গায় নিয়ে আসছি। এবং আমাদের বিজনেস ঠিকই আমরা এক্সপ্যান্ড করেছি ডিফারেন্ট সেক্টরে। আমাদের 12টা কোম্পানি আছে। দ্যাট আমব্রেলা উই হ্যাভ 12 কোম্পানি। আচ্ছা, আপনি বলছিলেন যে ঋণ না নিয়ে আপনারা কোম্পানিটাকে বাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু এটি বললেন যে আবার পুঁজিবাজারে এসেছেন আপনার 2টা কোম্পানি নিয়ে। তো পুঁজিবাজার থেকে তো অর্থ নিয়েছেন, সেটা তো এক ধরনের ঋণই আলটিমেটলি। অন্যের অর্থ নিয়ে যে কোম্পানি প্রসার করেন না, সেটা তো আর বলা যাবে না। আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আমাদের 2টা কোম্পানি পাবলিক লিস্টিং। একটা হচ্ছে আমার তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, আমি এটার ভাইস চেয়ারম্যান এখন ওটাও পাবলিক কোম্পানি। অ্যাট দ্য সেম টাইম KTL, কাটুরি টেক্সটাইল অলসো পাবলিক কোম্পানি। আমরা পুঁজি নিয়ে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছি, এবং ইভেন ওই পুঁজি কিন্তু হয়নি, আবার নিজের পকেট থেকেও দিয়ে এটাকে, কারণ ডে বাই ডে এটার কমপ্লায়েন্স এবং রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে। ফর ইনফরমেশন, আমার ইন্ডাস্ট্রি, আমরা ওর ডিজনি অ্যাপ্রুভ ফ্যাক্টরি আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা। আবার আমরা গ্রিন রেটিং। অনেক লম্বা সময় আপনি ব্যবসা করেন। বাংলাদেশে পোশাক খাতে যারা ব্যবসা করেন তাদের নিয়ে একটি বয়ান তৈরি হয়েছে, যে এটি আমি আমার অনুষ্ঠানে যারাই আসেন তাদেরকে এই প্রশ্নটি করি, যে যারা তৈরি পোশাক খাতের ব্যবসা করেন তারা শ্রমিক শোষণ করেন, তারা অর্থ পাচার করেন। এই যে একটি বয়ান তৈরি হলো, এই ব্যর্থতাটা আসলে কার? আমি আমার অভিজ্ঞতাতে বলছি। আমি 1990 যেদিন দেশ স্বাধীন হলো 1971, তখন থেকে আমার জীবনযুদ্ধ শুরু হয়ে গেল। আমি চিটাগং কলেজে একটা ক্লাস করতাম, গ্যাপে আমি আমার নিজের ইন্ডাস্ট্রিতে আমি সময় দিতাম, শিখতাম। সেইভাবে তো আমার শুরু। সেই 71, অ্যাবাউট 55 ইয়ার্স আই মিন বিজনেস। আমার কথা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা বাংলাদেশে 1% লোক করে। এই যে ইরেগুলারিটির কথা বললেন, এখন এরা কেউ দেশে আছে, কিন্তু বাইরে চলে গেছে, অপরাধ করলে তো আবার থাকতে পারবে না। সেই সুবাদে বলছি, 1% লোকের জন্য আমরা সবাই সাফার করছি। এটা খুবই দুঃখজনক। নট অনলি দিস সেক্টর, সব জায়গায় দেখলাম। আমরা দেখেন, সিঙ্গাপুরে আগে অন অ্যারাইভাল ভিসা পেতাম, মালয়েশিয়াতে অন অ্যারাইভাল ভিসা পেতাম, ব্যাংককে পেতাম। এই এখন ওই 2-4 জনের প্রবলেম করে আর সবাই সাফার করে। ইভেন আমাদের ইন্ডাস্ট্রি তো এরকম, ইন্ডাস্ট্রিতে অনিয়ম করে, কিন্তু অনিয়ম করলে
ওদের ধরেন, ওরা তো পার্সেন্টেজ ভেরি লেস, ওরার জন্য আমরা কেন সাফার করবো? দ্যাটস মাই ওপিনিয়ন। ওকে, একেবারে ঠিক বলেছেন, এই ধরনের বয়ান খুবই অপ্রত্যাশিত, কিন্তু এটি চলছে। তো সেই প্রেক্ষাপট যখন, তখন যারা আপনাদের পরের প্রজন্ম, আপনার ছেলে মেয়েরা যখন এই পোশাক খাতে ব্যবসা নেতৃত্ব দিবে, তারা কি এগুলো নিয়ে বিব্রত কিনা, কি বলেন আপনারা, পরিবারে না, কি আলোচনা হয়? আমার মনে হয় না, কারণ নিউ জেনারেশন, ওরা বাইরে পড়াশোনা করে আসছে, ওরা দেখেছে হোয়াট ইজ দ্য অনেস্টি, হোয়াট ইজ দ্য হাউ টু ডু দ্য বিজনেস। তো এরা ওদের ওয়েতে করছে, ওরা দে ডোন্ট কেয়ার, বিকজ দিস আর ডার্টি পিপল, দিস আর, বাট দ্যাটস ওয়ান, আই টোল্ড ইউ অনলি 1% or 2% ম্যাক্সিমাম। এর জন্য ওগুলো ওয়াই উইল ফলো, দে ফলো দ্য বেটার ওয়ান, তাই না? আমাদের যারা যারা সাকসেসফুল ইন্ডাস্ট্রি, যারা যারা এখানে, এই যে আমাদের অনন্ত গ্রুপ, অনন্ত জলিল আমাদের স্পিচ দিল, ইভেন ভালো ভালো ইন্ডাস্ট্রি, আমি অনেকে আছে, ডিভিএল গ্রুপ, আমাদের চিটাগাং আছে, এশিয়ান গ্রুপ, কেডিএস গ্রুপ, দোজ আর ডুইং ভেরি গুড। মানে আমরা দে উইল ফলো দ্যাট ওয়ান, বুঝছেন? ওরা তো ওইভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি বলছিলাম যে এই যে বয়ানটা, এই ব্যর্থতাটা তো আপনারা যারা মালিক উদ্যোক্তা আছেন বা সংগঠন হিসেবে বিজিএমই তো এই ব্যর্থতার দায়টা নিতে হবে নাকি? বিজিএমই আমাদের যে এখন যে ম্যানিফেস্টো আপনি দেখেছেন, এবং আমাদের টিম লিডার বাবু ভাই, ওনার ভালো নাম তো আমরা জানিনি, উনি বাবু ভাই খুব পপুলার। এনিওয়ে, উনি খুব স্ট্রাগল করে এই ইন্ডাস্ট্রিটা উনি 2টা লাইন দিয়ে শুরু করেছে, এবং 14,000 শ্রমিক ওনার আছে, মাশাল্লাহ, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, এতগুলো পরিবার চলতেছে একটা ইন্ডাস্ট্রি দিয়ে। আমার মনে হয় আমাদের ফোরাম হচ্ছে, আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আমরা ইলেকশন করি, ইলেকশন হয় 2টা পার্টি, আমরা জানি। আমি আগেও ডিরেক্টর ছিলাম বিজেপিতে, এবং আমি চাইল্ড লেবার কমিটির আমার সার্টিফিকেট দিয়ে ফ্যাক্টরি পেত, লাইসেন্স পেত ইনশাল্লাহ। আমি আবার ইউডি কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় 1 যুগ, 12 বছর আমি আবার দ্য চেয়ারম্যান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি। মানে আমি আরও সাব কমিটিতে ছিলাম, বিভিন্ন কমিটি সার্ভ করেছি আমাদের সেক্টরকে। তা এই সিচুয়েশনটা কিন্তু আগে ছিল না, আমরা তো বিজিএমই করেছি। অনেক লিডার, আমি নাম বললে হয় না, আমাদের ক্যাপ্টেন আনিসুল সিনহা সাহেব, আনিসুল হক সাহেব, এক্স মেয়র, আমার যদিও বন্ধু, আমরা চিটাগাংয়ে অনেক ভালো সময় কাটিয়েছি না একসাথে। হি ওয়াজ মাই ফ্রেন্ড অ্যান্ড প্লাস হি বিকেম মাই লিডার। আমি ওনার আন্ডারে ওনার সাথে কাজ করেছি। এরপরে ডক্টর রুবানা হক, ডক্টর পারভেজ সাহেব, এদের আন্ডারে এদের সাথেই কাজ করেছি, টিমে কাজ করেছি, ভালো লেগেছে, বিকজ দে হ্যাভ দ্য অনেস্টি, সিনসিয়ারিটি। একটা মানুষ যদি থাকে, অনেস্টি থাকে, সে এগিয়ে যেতে পারে। আপনি বিজিএমই নির্বাচন প্রসঙ্গে নিয়ে একটু আলাপ করছিলেন, আলাপটা আমরা আগাতে চাই। যেহেতু আপনারা তফসিলের পর থেকে প্রচারণা চালালেন, ফোরাম এবং সম্মিলিত পরিষদ এবার লড়াই হবে বিজিএমইতে, অনেকদিন পরে একটি সুষ্ঠু ভোটের পরিবেশের কথা বলা হচ্ছে। আপনারা যে এই যে প্রার্থীরা মালিকদের কাছে যাচ্ছেন, মালিকরা কি জানাচ্ছেন আপনাদেরকে? আমরা বেশ ভালোই সাড়া পাচ্ছি, যেহেতু আমরা কমিটেড, আমরা জবাবদিহি, আমরা উইল বি দ্য অ্যাকাউন্ট, আমরা জবাবদিহি করব। আমাদের যে দায়িত্বটা, আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি ওটার উপরেই কাজ করব। আমরা অলরেডি কাজ শুরু করেছি, আমাদের টিম লিডার স্পষ্ট বলেছে ওনার কি টার্গেট, এবং উনি ওই টার্গেটে বেশ কিছু কাজ শুরু করেছে, স্পেশালি এসএমই পেপার নিয়ে। তারপর ব্যাংক, আই এম ভেরি সারপ্রাইজ, এক এক গ্রুপে, এক এক কোম্পানির এক এক রকম চাষ, এখানে বৈষম্য, আমার এটাই খুব খারাপ লাগে। আমাদের একজন টিম লিড আমাদের বাবাই বললো যে উনি 0.15 এসি করেন, অথচ আমরা করি 30-35 পয়সা, ডিপেন্ড লাইক অনেকে করে 40 পয়সা। আমি অবাক হয়ে গেছি। ইভেন আই এম ডুইং বিজনেস উইথ ইসলামী ব্যাংক সিন্স 1984, দ্য ডে দে ওপেন, মানে স্টার্ট। আমাদের 1 নম্বর, আমার ফাদার ছিল এটা খুব সাপোর্টার, এবং 1984 আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট আগ্রাবাদ ব্রাঞ্চে, এই আমাদের প্রথম লাকি অ্যাপারেল আমাদের ছিল, আমাদের 5টা ফ্যাক্টরি কোম্পানি, আবার আমাদের টেক্সটাইল হলো, কাঠের টেক্সটাইল। এইভাবে আমরা কিন্তু 84 থেকে ইসলামী ব্যাংকে জড়িত। 41 বছর আমরা ইনশাল্লাহ পারফরমেন্স করছি, ওদের মাধ্যমে এক্সপোর্ট, ইম্পোর্ট, আদার বিজনেসও করছি। ক্যাপিটাল মার্কেটেরও কিছু আছে, শিপিংয়ে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। আমি বললাম যে এটা খুব very ইন্টারেস্টিং হচ্ছে, এক একজনের এখানে কেন বৈষম্য থাকবে, একটা ফ্ল্যাট রেট থাকবে, এটাকে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেকানিজম।
আমার জন্য এক রেট, 5 বিলিয়ন এক্সপোর্ট করে ওর জন্য এক রেট, একটা ইয়ের জন্য এক রেট। বৈষম্য যে স্টার্ট করলো ফ্যাক্টরি, 2 লাখ 4 লাখ দিয়ে স্টার্ট করছে, সেই নিউ এন্টারপ্রেনার। অনেকে নিউ এন্টারপ্রেনার আসতেছে কিন্তু অনেক স্টুডেন্ট, অনেক ইঞ্জিনিয়ার, অনেক এডুকেটেড লোকজন এই সেক্টরে আসতেছে কিন্তু। না, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে প্রচারণা চালাচ্ছেন, মালিকদের কাছে যাচ্ছেন, সম্মিলিত পরিষদ এবং ফোরাম নিয়ে মালিকরা আসলে কি জানাচ্ছেন আপনাদেরকে? সম্মিলিত পরিষদ নিয়ে যেহেতু কিছুটা বিতর্ক রয়েছে। ওরা খুবই সচেতন। আমি এবার ঢাকায় বেশ কিছু ভোটারদের কাছে গিয়েছি এবং ফোন করেছি। ও খুবই বিরক্তকর যে আগে কোনো সার্ভিস নিয়ে ওরা অনেক আবার খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, ওদের ইউডি চার্জ বেশি, অন্যান্য সার্ভিস চার্জ অনেক অনেক বেশি। আমরা যখন বোর্ডে ছিলাম তখন এইগুলো ছিল না, এগুলো নতুনভাবে সৃষ্টি হয়েছে। যারা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারাররা দেখেন, এখন আমরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের সমস্ত জায়গায় ইউটিলিটি, সমস্ত জায়গায় প্রাইস বেড়ে গেছে, গ্যাস বেড়ে গেছে 3 টাইমস, ইলেকট্রিসিটি বাড়ছে, আপনার কমপ্লায়েন্সের খরচ বাড়ছে। এইগুলো করতে গিয়ে মানে বায়ার কিন্তু প্রাইস বাড়াচ্ছে না, বায়ার প্রাইস আরও কমিয়ে দিচ্ছে সিজন বাই সিজন, বুঝছেন। আমরা একে মানে এই সমস্ত ফ্যাক্টরি, সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু ইটস ভেরি টাফ সিচুয়েশন। এই সেক্টর মানে আমাদের দেখেন, আজকে আপনার বোধহয় নিউজ পেপারও দেখবেন, আমাদের টেক্সটাইল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট দেখলাম, বিজনেসম্যান আর ডাইং বিকজ অফ দিস ফেসিলিটি, বিকজ অফ কস্ট। আমরা কস্ট সারতে পারি, গ্যাস পেমেন্ট দিচ্ছি আমরা লক্ষ লক্ষ কোটি টাকা, আমরা ডিস্টার্ব ইভেন ইলেকট্রিসিটি, উই আর নট গেটিং রাইট আমার যেটা দরকার ছিল। আপনি দেখেন চায়না, দেখেন আজকে আপনি লাইট, এই চায়না আমি যখন গেলাম ফার্স্ট, আই এম টকিং অ্যাবাউট 1978, 75, আমরা আফটার লিবারেশন আমি ফার্স্ট গেলাম, I was a student that time. I really surprised. ওরা সাইকেল চালাচ্ছে, নো লাইট। এই চায়না এখন কোথায়? আপনি সাংহাই যান, আপনি দেখবেন যে লাইটকে লাইট মনে হচ্ছে মানে দিন। এটা সম্মিলিত পরিষদ তো দাবি করে যে তারা এই পোশাক খাতে যত অর্জন তাদের হাতে হয়েছে, সেখানে আসলে ফোরামের তরফ থেকে আপনাদের কি যুক্তি আছে? আমার মতে হয়েছিল, একসময় ঠিকই ছিল। যারা আগে লিডার, আমি তো আপনাদের দোয়ায় মোশাররফ সাহেব, আপনার নাম শুনেছি, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, ওনার সাথে কাজ করেছি, কুদ্দুস সাহেবের সাথে কাজ করেছি, আমি আনিসুল্লাহ সাহেবের কাজ করেছি, রিদওয়ান সাহেবের সাথে কাজ করেছি। আমার অনেক অভিজ্ঞতা আছে, কাজ হয়েছে, এমন কোনো কাজ হয়নি। তখন কাজ লিডার ওইরকম ছিল, কাজ ওইভাবে করেছে। আমাদের আনিসুল্লাহ সাহেব এই যে আমাদের ট্যাক্স নিয়ে খুব হয়রানি করতো, ট্যাক্স অফিসাররা বিভিন্নভাবে হয়রানি করতো। মানে আপনি কি প্রোডাকশন করবেন, নাকি এক্সপোর্ট করবেন, নাকি ট্যাক্সদের সাথে দরবার করবেন? তখন উনি ওইটা করলো না, আমাদের সাথে এখন ফ্ল্যাট রেট 1%। আমাদের আইটি আমাদের ও দিতে, আমরা দিতে হয় না, ওরা কেটে রেখে দেয় সোর্স ট্যাক্স, এআইটি আর কি, যেটা অ্যাডভান্স ট্যাক্স, সেটা কেটে রেখে দিচ্ছে। তো সে কাজ করেছে, অন্য প্রিভিয়াস লিডারের কাজ করেছে, বাট লাস্ট 15 years বাট অনিয়ম অনেক হয়েছে। আপনারা জানেন বিজিএমকে একটা অনেকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করেছে, কার্ড ইউজ করেছে। বিশ্বাস করবেন, ওটা দিয়ে কেউ হয়েছে মিনিস্টার, কেউ হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট, কেউ হয়েছে মেয়র, বুঝছেন। এই জিনিসটা আসলে তাহলে ইন্টারেস্টটা, তাহলে বিজিএমই যে সেক্টরের ইন্টারেস্টটা আর তাহলে থাকবে কোথায়? তাহলে দে আর মোর অ্যাম্বিশিয়াস, তারা ওরা অন্যদিকে অন্য প্ল্যাটফর্মে চলে গেছে এবং এখানে তাতে অনিয়ম হয়েছে। আমি আবার রিপিটেডলি বলছি, আই উইল বি সারপ্রাইজ, লাস্ট একটা দুটো পড়তে অবশ্যই যে মানুষ রাইটলি ভোট দিতে পারে নাই। এবার যেমন ফেয়ার ফ্রি ইলেকশন হচ্ছে, এরকম ইলেকশন আগে হয়নি। কিন্তু যারা দোজ ওয়ার নো ফ্যাক্টরি অনলি মেবি ওদের ছিল ভাইরা, ওদের আমি আই ফিল। আপনি একটু মনে করতে পারেন, আপনি বললেন যে বিগত দিনে ভোট সুষ্ঠু হয়নি এবং আমরাও দেখেছি। একটু বলবেন যে 2024-এ যখন নির্বাচনটি, বিজেপি নির্বাচনটি হয়, তখন আপনাদের চোখে কি ছিল আসলে? ওই নির্বাচনের সময় কি দেখেছেন আসলে ভোটের দিন? আপনি দেখেন, সুষ্ঠু ভোট যদি হতো তাহলে 7 মাসের ইয়েতে, এটা 2 বছরের একটা মেয়াদ, তাই না? 7 মাস পরে এটা গভর্নমেন্ট করে দিল, আমরা তো প্রশাসক বসিয়ে দিল, ওই আগের বোর্ড চলে গেল। অনেকে দেশে আছে, অনেকে পালিয়ে গেল, আমি জানি না, আপনারা জানেন সব হিস্ট্রি। আরেকটা জিনিস বড় ইন্টারেস্টিং, এই বিজিএমইতে এবার কতগুলো ভোট বাদ গেল দেখেন। চিরং মনে হয়
অ্যাবাউট আমাদের ছিল 450, এখন হচ্ছে 303। আর ঢাকাও সাথে ছিল 2400 কত, এখন হয়ে গেছে 1600 কত, যেটা মানে দেখতে তাতে কি হলো, যাদের ইন্ডাস্ট্রির লাইসেন্স নাই, যাদের যেমন বিকিএমএতে করেছে নো ইউডি, নো এক্সপোর্ট, নো ভোটার, এ রাইট পিপল, যদি যাদের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য টাফ ইন্ডাস্ট্রি। আমি আমার ফ্যাক্টরি যখন যাই তো ও আমার কারণে ইয়ে নিয়ে আসে, তাই আমি বলি এই যে গার্মেন্ট হিসেবে বলি এটা প্রবলেম ইন্ডাস্ট্রি, কারণ প্রবলেমটা সবসময় থাকবে, আপনাকে সলভ করতে হবে। আমরা তো 84 থেকে এই ইন্ডাস্ট্রিতে আছি, আমরা প্রতিদিন একটা ফেস করছি নতুন নতুন, তো এটা কিন্তু সলভ করতে হবে। ওয়ান স্টপ সার্ভিস, ইউ বি সারপ্রাইজ। আমি আমেরিকাতে একটা অফিস করতে গেছিলাম, এটা জানার দরকার, নিউ ইয়র্কে। ইউল বি সারপ্রাইজ যে গভর্নমেন্ট এমপ্লয়ি, শি ইজ অ্যাবাউট 80 years ওল্ড লেডি, 70 অ্যাবাভ ডেফিনেটলি হবে। ও দৌড়ে আসছে, ক্যান আই হেল্প ইউ? বিশ্বাস করেন এই ধরনের জিনিস বাংলাদেশে হওয়া উচিত। মানে গভর্নমেন্ট পিপল যা সাপোর্ট না করলে একটা ইন্ডাস্ট্রি, একটা এন্টারপ্রেনার কেমনে করবে। এখন আপনি একটা ইন্ডাস্ট্রি করতে যান, এই গ্যাস লাইনে এই সমস্যা, এই আনতে হবে, এটা করতে হবে। আমাদের 19 থেকে 20টা লাইসেন্স লাগে, তাই পরিবেশ থেকে, মানে এটা একই জায়গায় করতে হবে। এই যে আমরা এখন পোশাক মন্ত্রণালয় বলতেছি, একটা মিনিস্ট্রি, এটা হচ্ছে 85% আমাদের কন্ট্রিবিউশন, 84 to 85% টোটাল এক্সপোর্টের বাংলাদেশের। সেই জায়গায় একটা মিনিস্ট্রি থাকলে অসুবিধা কি? টেক্সটাইল, আমাদের বাবুভাই তো অলরেডি একটা প্রপোজাল, মানে আমাদের আছে একটা পোশাক মন্ত্রণালয়, ওটার আন্ডারে এই সেক্টর থাকবে, বিকজ বিগেস্ট সেক্টর। জানতে চাই যে এই যে এত পোশাক মালিক উদ্যোক্তা যারা আছেন, আপনি ফোরামের হয়ে নির্বাচন করছেন, কেন তারা তাদের ভোটটি আপনাকে দিবে? আপনি কি কন্ট্রিবিউশন রাখতে চান পোশাক খাতের জন্য? একটু যদি ছোট করে বলেন। আমি বরাবরই, আমি নিজেও একজন এসএমই, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা। আমি চাই এসএমই যারা, মানে যারা দোজ আর কাজ করে, ওদের সাপোর্ট দেবো। ওটা আমাদের আমাদের অলরেডি ম্যানিফেস্টো বলা আছে কীভাবে ওদের যে কস্টটা কমিয়ে আনবো। অ্যাট দ্য সেম টাইম পলিসি সাপোর্ট। বিজিএমই কেন? বিজিএমই, ওয়াই উই ডু বিজিএমই? আই ওয়াজ ইন দ্য বোর্ড, আই টোল্ড ইউ আর্লিয়ার। আমরা বিজিএমই টু সার্ভ দ্য পিপল, মেম্বারদের আমরা সার্ভ করবো। এখানে অনেক আমি শুনেছি অনেক মেম্বার যেতেও পারে না। হাউ ইট ইজ অ্যাসোসিয়েশন। আমি বিভিন্ন অ্যাসোসিয়েশন করেছি। আই ওয়াজ ইন চেম্বার, মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। আমরা তো লোকজনের কাজ করেছি। আই ওয়াজ ইন ক্লাব অ্যাজ এ মেম্বার ইনচার্জ, আই ওয়াজ 3 times ইলেক্টেড মেম্বার ইনচার্জ। তো আমরা মেম্বারদের সার্ভ করেছি। আমরা রাত 2টা পর্যন্ত ইউজ টু ওয়ার্ক ফর দ্য মেম্বার। এই জিনিসটা নাকি এখন পাচ্ছে না, মেম্বাররা সার্ভিস পাচ্ছে না, কস্ট বেড়ে গেছে, বিজিএমের খরচ বেড়ে গেছে, ইউডি খরচ বেড়ে গেছে। তো এটা আমরা কমিয়ে আনবো। আপনার কস্ট এফেক্টিভ না হলে ইউ ক্যান সার্ভাইভ। দিস ভেরি সিম্পল, আমরা ইন্ডাস্ট্রি গ্রো করবে না। আপনি বলছিলেন যে অনেকেই বিজিএমইতে আসেন পদবি ব্যবহার করতে, তারা তালি তেল তোষামোদ দিয়ে নানা রকম কাজে ব্যস্ত থাকেন, তদবিরে ব্যস্ত থাকেন বিজিএমইর কার্ড ব্যবহার করে। ফোরামে যারা এই 35 জন আছেন, তারা এমনটি করবেন না, তার প্রতিশ্রুতি কি আপনি দিতে পারেন? ইয়েস, এরা সবই পরীক্ষিত এবং স্টাবলিশ ব্যবসায়ী। সবাই অনেক বছর ধরে বিজিএমই এবং এই সেক্টরের সাথে জড়িত। আমাদের এখানে প্রবীণও আছে, নতুনও আছে, আবার নিউ এন্টারপ্রেনার আছে। সবাই কিন্তু কাজ করার জন্য এই 35 জন্য সবাই এই টিমটা, এবং আমরা কমিটেড, আমরা জবাবদিহি করব, আমরা বলেছি। এবং আমরা যেগুলো দায়িত্ব নিয়েছি, এক একজন এক এক টিম ভাগ হয়ে আমরা কাজ করব। চিটাগং, ঢাকা, যেন কোনো জায়গায় কোনো মেম্বারদের সমস্যা না হয়। এখন আমাদের কাস্টমসের সমস্যা হচ্ছে। আপনার যেন অডিট, প্রতি বছরে আমার একটা অডিট করতে হয়, এবং 3 বছর পরে আবার জেনারেল করতে হয়, রিনিউ করতে হয়। এটা অনেকটা জিনিস, এগুলো আমরা অডিটেড করবো। আমরা যখন অ্যাকাউন্টস আমাদের যখন এজিএম করি, আমাদের যখন বোর্ড মিটিং করি, আমরা যখন অ্যাকাউন্টস করি, তখন অডিটর থার্ড পার্টি দিয়ে অডিট করি। সেম জিনিস কাস্টমসে হতে পারে। ওয়াই শুড আই গো টু কাস্টম প্লেস? ওনারা এটা ধরবে, ওটা ধরবে, ক্ষতি নাটি ধরবে, ঠিক আছে, অডিটার করে দেবে। যেন আমাদের ইলেকশনটা দেখেন না, অডিটারাই করেছে, অডিটারাই সব কিছু চেক করেছে, আমরা তো কিছু করিনি। যাদের প্রবলেম আছে, ঠিক আছে, যাদের লাইসেন্স নাই, প্রপার লাইসেন্স নাই, ফ্যাক্টরি নাই, কলকারখানা মানে চলতেছে না ইন্ডাস্ট্রি, তাদের ওরা বাদ দিয়েছে। দ্যাটস অডিটার হ্যাভ ডান ইট। সো উইল অ্যাপয়েন্ট এ অডিটর। আমাদের যখন স্টক এক্সচেঞ্জে, ঢাকা স্টক এক্সচেঞ্জও
মানে 16 জন লিস্টেড অডিটর আছে, ওরাই অডিট করে, প্লেস করে। আপনি আবার একটা অডিটর আবার একটা টার্ম রাখতে পারবেন, আপনার সেকেন্ড টার্ম ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য অডিটর। ইটস দ্য সেম স্টাইল, উই ক্যান ডু দ্যাট। আপনি একজন উদ্যোক্তা হিসেবে এখন যদি বলি যে পোশাক খাতে আপনি কি কি চ্যালেঞ্জ দেখছেন? সিরিয়াস চ্যালেঞ্জ হচ্ছে গ্যাস, ইলেকট্রিসিটি আছেই, আর দ্য সেম টাইম আমাদের রিসেন্টলি আমরা দেখেন বাইরের যে ট্যাক্সের ব্যাপার নিয়ে ওটাও জাস্ট টাইম দিয়েছে, ওটা একটা চ্যালেঞ্জ। প্রাইস কমে গেছে, এই রিসেন্টলি আবার ইন্ডিয়াতে এক্সপোর্ট আমরা করতাম, ওটা বন্ধ হয়ে গেল। আমরা এখন জাপান, বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিতে এক্সপোর্ট করছি। রিসেন্টলি আমি জাপান শিপমেন্ট হলো আমার। আবার আমরা মার্কেট, ডিফারেন্ট মার্কেট, আগে আমেরিকার উপর ডিপেন্ড করতাম একটা মার্কেটের উপর, কিন্তু এখন আমরা বিভিন্ন মার্কেটিং, আমার মাই সান ইজ ডুইং মার্কেটিং, ব্যাক ফ্রম, I told you already, back from Australia and is doing marketing. So ও একটা মার্কেটের উপর ডিপেন্ড না করে, হি ইজ চেঞ্জিং, সো ইট ইজ গুড। আমরা চায়না এক্সপোর্ট করেছি, জাপান এক্সপোর্ট করেছি, আমেরিকা অবশ্য আমার মেইন মার্কেট। আমি চ্যালেঞ্জের কথা জানতে চাচ্ছিলাম আপনার কাছে। ইজ বিগ চ্যালেঞ্জ, এখন রিয়েলি চ্যালেঞ্জ। এই জন্য একটা শক্তিশালী বিজিএমই দরকার, একটা শক্তিশালী টিম দরকার, একটা শক্তিশালী বিজিএমই দরকার। আমরা ফোরাম থেকে 1 থেকে 35 আমাদের আমরা অনুরোধ করব ফোরামকে যেন 1 থেকে 35 ভোট দিয়ে জয়যুক্ত করে। আরও বড় ইন্টারেস্টিং হচ্ছে 1 থেকে 35 যারা দেবে ওদের 1 থেকে 2 মিনিট লাগবে, আর যদি চয়েস করে দিতে যায় তখন ওর টাইমও বেশি লাগবে, নষ্ট হতে পারে ভোট। এটা আমি রিকোয়েস্ট করব ভোটারদের, সিদ্ধান্ত নেবে, সঠিক সিদ্ধান্ত নেবে। আপনি বলছিলেন যে ক্রেতারা এখন ঠিকমতো দর দিচ্ছে না পণ্যের, এইখানে একটা ফ্লোর প্রাইস করা যায় কিনা, বা ক্রয়াদেশের শর্তের একটা স্ট্যান্ডার্ড করা যায় কিনা? এটা ইয়েস করা যায়। এটা তো আমরা যদি ইউনাইটেড থাকি, এই সেক্টরটা ইউনাইটেড থাকে, তাহলে প্রাইস যে আমরা নিজেরা কম্পিটিশন করি। বাইরেরা দেখেন, ভেরি ইন্টারেস্টিং, আমি একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাইরে আমাদের ডাকে, সাথে আরও 8-10 জনকে ডাকে প্রাইস করার জন্য। আমি গ্যাপের কাজ করতাম, সিঙ্গাপুরে যেতে হতো আমাকে, বিভিন্ন জায়গায় যেতে মিটিং হতো, অন্য স্টোর বা রিটেলার কিছু কাজ করি, ক্যানাডা কাজ করি আমি। এরা করে কি জানেন, কম্পিটিশন আমাদের মধ্যে লাগিয়ে দেয়। আমি ধরুন 10 সেন্ট বা একটা দিয়ে দিলাম, সে আরেকজনের থেকে 8 সেন্ট, 7 সেন্ট, এইভাবে করে কম্পিটিশন আমরা করে হি ইজ গেনার, বুঝছেন? আর এটা এই জন্য এটা যদি আমরা সেট করতে পারি একটা ইউনাইটলি, আমরা এই প্রাইসের নিচে করবো না, এই জিনিসটা যদি বিজিএমের যে লিডার যারা আসবে এই জিনিসটা অর্গানাইজ করতে পারে, নাথিং লাইক ইট, দেন উই ক্যান ডু দ্য গুড বিজনেস। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানে শেষ করছি। আমরা অতিথি যেটি বললেন যে বাংলাদেশে যেহেতু পোশাক রপ্তানির বড় গন্তব্য বাংলাদেশ, কিন্তু এই খাতকে আরও টেকসই করতে কিন্তু একটি শক্তিশালী বিজিএমইএ গড়ে তুলতে হবে। এবার একটি ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, আমরা প্রত্যাশা করি বিজিএমইএ একটি দারুণ এবং শক্তিশালী স্বচ্ছ নেতৃত্ব পাবে। সেই প্রত্যাশা করেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।